তিনি চেয়েছেন মব সন্ত্রাস হোক, তিনি চেয়েছেন ডেইলি স্টার পুরুক। কিভাবে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের কথা আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেন। হাদির যারা প্রকৃত খুনি, এই জেনুইন খুনিদেরকে যেন বের করে আনার ক্ষেত্রে সহযোগিতা করে। এই সরকার তো রাজনৈতিক কোনো সরকার না। হাদির মৃত্যুটা একটা রাজনৈতিক ঘটনা। আপনারা ভোট দেওয়ার ব্যবস্থাটা করেন, আমরা কেন্দ্রে যেতে পারবো কিনা, নাকি আগের মতো হবে? দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা ও শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। আলোচনা অংশ নিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, শহীদ শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে কারা সহিংসতাকে উস্কে দিল, সংবাদ মাধ্যম থেকে কালচারাল সেন্টার, এই ধরনের সেন্টারগুলোতে কারা সেই অগ্নিসংযোগ ঘটালো, এই ধরনের কার্যক্রম আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিসের ইঙ্গিত দিচ্ছে এবং সরকারের ভূমিকা কি এই মব নিয়ন্ত্রণে, সেই হিসেবটি বুঝতে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে কে বেশি শক্তিশালী, সরকার নাকি মব সন্ত্রাস। সে বিষয়ে আমি শুরুতেই ঠাকুর ভাই আপনার কাছে একটু আসতে চাই। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু হয়ে যাবে মবক্রেসি। সরকারের দুর্বলতার কারণে মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন, এমনটি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী। গত 14 মাসে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। একটু জানতে চাই যে আসলে শক্তিশালী কারা, মব সন্ত্রাস নাকি সরকার? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, আমি আপনাকে বলি যে সরকার হচ্ছে রাষ্ট্র এবং সরকার, এটা হচ্ছে বিশাল হাতির মতো। এটা সামনে কেউ দাঁড়ালে সে পিষে ফেলতে পারে, কিন্তু সরকার এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। এখন আপনাকে অবশ্যই বলবো যে মব কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী হতে পারে না। আপনার একটা জ্যোতি বসুর সাথে আমাদের আদর্শ, আমাদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ারও অফার পেয়েছিলেন, কিন্তু তিনি হন নাই। তো এইরকম একজন ব্যক্তি, তাকে এই বাবরি মসজিদের ঘটনার পরে জিজ্ঞেস করা হয়েছিল যে সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না কেন? তো জ্যোতি বসু বললেন যে, জ্যোতি বসু নিজে বলছেন, জ্যোতি বসুর সরকার পশ্চিমবঙ্গে দাঙ্গা চায় না, এই জন্য পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় না। এখন আসুন আমরা কথাটায় আসি যে শরীফ ওসমান হাদি, তিনি 12 তারিখ শুক্রবার 2:21 গুলিবিদ্ধ হয়েছেন। আপনাদের সাংবাদিক যারা মাঠে ছিলেন তাদের তথ্য মতো আপনি দেখবেন 2:30 সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলা হলো যে সবাই বুলডোজার নিয়ে তৈরি হও, শাহজাহানপুরে একটা বাড়িতে যেতে হবে। প্রাথমিকভাবে একটা জিনিস পরিষ্কার, এই বুলডোজার কারা চেয়েছিল যে বুলডোজার নিয়ে যাবেন শাহজাহানপুরের একটি বাড়িতে? আমাদের দেশি বিদেশি কিছু প্রভাবক আছেন, ইউটিউবার প্রভাবক আছেন, তারা বলেছেন। এটা একটা পর্ব গেল। সেকেন্ড পর্বটাতে আসুন যে গত বৃহস্পতিবার রাত্রে 10:10টায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিঙ্গাপুরে। কিন্তু আমরা জানতে পারলাম যে তার আগের দিন থেকেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ওরা বাংলাদেশে কথা বলছিলেন যে তার মধ্যে জীবনের আর কোনো চিহ্ন নাই, যে কোনো সময় লাইফ সাপোর্ট তারা খুলে দেবেন সরকারের সিদ্ধান্ত পেলেই। তো আমার কথাটা হচ্ছে যে এই যে হাদির মৃত্যুর ঘটনাটা,
এটা হঠাৎ করে ঘটে নাই, সাডেনলি ঘটে নাই। এটার জন্য গভর্নমেন্ট প্রায় 24 ঘন্টা বা তার অধিক সময় পেয়েছেন প্রস্তুতির জন্য, অথবা শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন সময় পেয়েছেন, যে কোনো সময় তো হাদির যে ঘটনাটা ছিল যে কোনো সময় তিনি মৃত্যুবরণ করবেন, এই তো ঘটনাটা ছিল। তো আমার কথা হলো, গভর্নমেন্ট এই সময়ে কোনো ব্যবস্থা বা যেটা যেটা প্রতিরোধমূলক কোন ব্যবস্থা নিলেন না কেন? নেওয়ার তো কথা ছিল। মানে তো এটা কি সরকার জানতেন না যে তিনি মারা গেলে অথবা অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হতে পারে? কেন, সবাই তো হুমকি দিয়ে যাচ্ছিল টেলিভিশনে, ইয়াতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে হুমকি দিয়ে যাচ্ছিল যে হাদি ভাই যদি, আল্লাহ না করুক, হাদি ভাই যদি মারা যায় তাহলে রুজ কিয়ামত ঘটিয়ে দেব, হাসরের ময়দান ঘটিয়ে দেব। তা তো শুনছিলেন, না শোনার তো কথা না। তো আমার কথাটা হচ্ছে যে আপনি দেখুন যে মধ্যরাতে একমাত্র যুদ্ধকালীন সময়ে যুদ্ধমন্ত্রী ছাড়া গত 100 বছরের মধ্যে মধ্যরাতে কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন এমন কোনো নজির নেই। উনি করেছেন। তো এই যে বক্তৃতাটা উনি উস্কানি দিলেন না সবাইকে শান্ত থাকতে বললেন? শোনেন নাই? উস্কানি দিলেন না শান্ত থাকতে বললেন? বক্তব্য তো শুনছেন না, বক্তব্যের মধ্যে তো আসবে যে আমরা বলছি সবাইকে শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন, আর যদি কেউ কোনো নাশকতার দিকে আগায় তাহলে সরকার শক্ত হাতে দমন করবে। মানে আপনার রাষ্ট্র শাসনের ক্ষেত্রে রুলের প্রশ্নে আপনার দায়িত্বের সাথে তো আপনার অন্য বিষয়ে থাকে, আপনার শাসনের বিষয়টা হতে থাকে। তো আমাদের মা বাবা ছোটোবেলায় তো বলতো, পড়া এটা দিয়া দিলাম, পড়বি, না পড়লে খবর আছে। তো দুটাই তো, এটা ছিল না। তারপরে আপনি দেখবেন যে এই ঘটনাটা ঘটলো, কি ঘটলো? উদীচী ঘটলো, ছায়ানটে আগুন দেওয়া হলো, ভারতীয় হাইকমিশনার অর্ধেক আক্রান্ত হলো, প্রথম আলো, ডেইলি স্টার গুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। তো আমার কথাটা হচ্ছে যে এই এতটি জায়গায় যে ছিল, কে কি বলল? অনেকেই বলেছে। জাকসুর সাধারণ সম্পাদক তিনি বলেছেন রাম বাম উদীচী ছায়ানট সব তছনছ করে দিতে হবে। এখন শিবিরের ভাইয়েরা বলবেন, আমার ভাইয়ের শিবিরের সাবেক নেতা, তিনি বলবেন যে না, এটা আমরা এই শিবির এই ঘটনাটার সাথে কোনোভাবেই জড়িত হতে পারে না, আমরা এইসব উস্কানিতে নাই। তো কিন্তু আমি বুঝলাম এটা, কিন্তু সরকার কি করলো? আমার কথা হচ্ছে এইখানে যা কিছু আছে আমার কথা হচ্ছে, আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হই আর ডেইলি স্টার, প্রথম আলোর মতো দুইটা প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানে আগুন দেয়, কালের কণ্ঠ বা বাংলাদেশ প্রতিদিনে আগুন দিতে কেউ আসে, আমি যদি না চাই সে জীবিত আমার হাতে যাবে, নতুবা মৃত যাবে, রাষ্ট্রের কাস্টডিতে যাবে। জি, তো এইখানে আমি আপনাকে বলি টোটাল এই যে দায়টা, আমার বক্তব্যটার ক্লোজিং রিমার্কসটা হচ্ছে, ডক্টর ইউনূসের সরকার তিনি চেয়েছেন মব সন্ত্রাস হোক, তিনি চেয়েছেন ডেইলি স্টার পুরুক, তিনি চেয়েছেন প্রথম আলো গুড়িয়ে দেওয়া হোক, সরকার চেয়েছে, ডক্টর ইউনূসের সরকার চেয়েছে উদীচী, ছায়ানট এগুলো গুড়িয়ে দেওয়া হোক। এর অর্থ কি? সরকারের লাভটা কি? প্রত্যেক সরকারেরই একটা বাহিনী থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে। আমরা শেষ করে দিচ্ছে এই জায়গাটা, যে ভয় দেখায়, আপনাকে ভয় দেখায় যে তুমি আমার কথা না শুনলে কিন্তু আমার পুলিশ র্যাবকে ধরে নিয়ে আসবে। আর এই সরকার ভয় দেখায়, তুমি আমার কথা না শুনলে আমি মব পাঠিয়ে তোমাকে গুড়িয়ে দেব। জি, আমি আপনার কাছে এই বিষয়ে আরও একবার আসবো। মাহফুজুল হক চৌধুরী, আমি আপনার কাছে একটু আসতে চাই যে বাম শাহবাগী উদীচী ছায়ানটকে তছনছ করে দিতে বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি, যেটা মোশাররফ আহমেদ ঠাকুর ভাই মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যেটা বললেন, একটু জানতে চাই যে তছনছ করে আপনারা দেশ কিভাবে গোছাবেন? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে কালের কণ্ঠের
সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং আমার সহ আলোচক সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসলে আমার কাছে মানে প্রথমে আমরা দুঃখ প্রকাশ করছি আল্লাহর কাছে, শাহাদাতের মর্যাদা কামনা করছি আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি, তার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসলে আমাদের আলোচনা তো আসলে এখনও বৃহস্পতিবার মারা গেলেন, আমরা কবরস্থ করলাম, এখনও শরীফ ওসমান হাদির আলোচনা আমি ভাবছিলাম যে হয়তো হবে, কিন্তু আলোচনার তো টপিক চেঞ্জ হয়ে গিয়ে অন্যদিকে চলে গেছে। শহীদ শরীফ ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে কিন্তু আপনাদের একজন কর্মী যিনি জামায়াতকে প্রতিনিধিত্ব করেন তিনি এই কথা বলেছেন। আমি সেটা বলতেছি যে ঠিক আছে, আমরা অনেকগুলো বিষয় আসছে, আমি বলি প্রথম হচ্ছে যে আমরা মবতন্ত্র বলেন বা হচ্ছে যে আইন হাতে তুলে নিয়ে এটাকে আমরা সাপোর্ট করি না, এবং এটা করলে যারা করবেন তাদেরকে অবশ্যই সরকার ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটাকে ঠেকানোটা রাষ্ট্রের দায়িত্ব। ভাইয়ের সাথে আমি একমত, এবং সরকার এখানে আরও শক্তিশালী ভূমিকা রাখা দরকার। এখন বিষয় হচ্ছে যে অনেক সময় এগুলো তো আসলে হয়ে যায়, মানে আপেক্ষিক হয়ে যায়, প্রাসঙ্গিক হয়ে অনেক ক্ষেত্রে। আমরা কোনোভাবে ডেইলি স্টার, প্রথম আলো বা এরকম পত্রিকা বা উপর নিউজ মিডিয়ার উপর হামলাকে আমরা কখনো সাপোর্ট করি না, এবং এটা জন্য আমাদের আমিরে জামাত এবং দলীয়ভাবে এটা নিন্দা জানিয়েছেন, আপনি দেখেছেন হয়তো। এবং কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে যখন আমার দেশের মাহমুদুর রহমানের উপর হামলা হয়, তখন হয়তো আমরা এরকম হেডলাইন ঠিক করে নিউজ করি না বা টক শো আলোচনা করি না। আমরা যখন আমি আপনাকে এই বিষয়ে একটু থামিয়ে দিয়ে একটু বলতে চাই যে মাহমুদুর রহমানের উপর যে হামলা হয়েছে, আমরা দেখেছি যে বিগত সময়ে সরকার নগ্নভাবে মিডিয়ার উপরে হস্তক্ষেপ করেছে, এখনো কিন্তু তাই হচ্ছে। তাহলে পরিবর্তনটা আসলে কোথায়? আমি সেটা বলতেছি। এরপর হচ্ছে দৈনিক সংগ্রামের আবুল আসাদকে যখন তার রুম থেকে একজন বৃদ্ধ মানুষকে যখন দাড়ি ধরে টেনে নিয়ে সনেট তার নিয়ে আসলো মুক্তিযুদ্ধের চেতনার নামে, তখন আমরা সেটাকে হয়তো এইভাবে আলোচনা আমাকে করতে দেন। নয়া দিগন্তে যখন আগুন দেওয়া হয়েছে তখন আপনারা এরকম করে আলোচনা করছেন কিনা সেটা আপনারা হয়তো, আমি দেখি নাই কখনো। নয়া দিগন্তের যখন আগুন দেওয়া হয়েছে, তো এভাবে কিন্তু এটা যে নতুন শুরু হয়েছে বিষয়টা এরকম না, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। তখন অনেকে এটাকে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ, জনতার মানে চেতনা বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। তো এখন হয়তো এটাকে আবার এটা মবক্রেসি বা এখন ভিন্ন নামে হচ্ছে। আমি বলি যে নামে হোক, চেতনার নামে হোক বা মবক্রেসি হোক বা যেই হোক, এটা নিন্দনীয় এবং এটাকে আমরা নিন্দা জানাই। এটা কোনোভাবে কাম্য না, এটা হওয়া উচিত না। আমরা যত সভ্য দেশে বসবাস করি, এখানে আইন শৃঙ্খলা আছে, এখানকার অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনাদের প্রতিনিধি যেটা বললেন যে তছনছ করে দিতে, এগুলো তো মবকে আর উস্কে দিন না। এখন আপনি এটা তো এটা কি উনি ওনার বক্তব্যের পরে গিয়ে ঘটনা ঘটেছে বিষয়টা, আমি তার এই বক্তব্যে কোনোভাবে সাপোর্ট করি না, আমি এটা নিন্দা জানাই। তার এটা বলা উচিত হয় নাই, এবং সে একজন দায়িত্বশীল জায়গা থেকে এটা বলা তার ঠিক হয় না বলে আমি মনে করি, এবং সেটা অবশ্যই তার হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটাকে আপনারা এখন নিয়ে আসতেছেন, এটা তো আসলে কি এই বক্তব্যটা গতকালকের। তা আপনি এটা তো ঘটনা, এর আগে ঘটনাগুলো তো আরো আগে ঘটেছে, কিন্তু এখন এটাকে দিয়ে এটাকে শিবিরের উপর দায়ভার চাপাই দেওয়ার জন্য আপনারা চেষ্টা করেন, সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। সবার উপরে যদি রাষ্ট্রের ক্ষতি হয় তাহলে সবার উপরে যাবে, শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলো। কিন্তু এখন ওটাকে দিয়ে শিবিরের উপরে দায়ভার যদি আপনি দিয়ে দিতে চান বা কেউ দিয়ে দিতে চায়, সেটা কোনোভাবে কাম্য নয়। আমরা অবশ্য তিনি তার বক্তব্য অবশ্যই তিনি ব্যাখ্যা দিবেন বা ব্যাখ্যা দেওয়া উচিত তার, আমি মনে করি। তিনি যেটা বলেছেন যে এটা একটা আমাদের শুধুমাত্র রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করা যাবে না, এটা অবশ্যই আদর্শিক এবং সাংস্কৃতিকভাবে এটা মোকাবেলা করতে হবে। তাদের সাংস্কৃতিক জিজ্ঞাসার জায়গা কিন্তু আপনাদের কাছে, মানে আপনাদের প্রতিনিধি কেউ বললে আপনাদের কাছে কিন্তু জিজ্ঞাসার জায়গা, সেই জিজ্ঞাসার জায়গা থেকে জনগণ কিন্তু আসলে এটাই জানতে চায়। আমি বলছি যে বক্তব্যটা তার কাছ থেকে জানতে হবে, এবং এটা তো কোনো দলীয় কোনো স্টেটমেন্ট না, একজন ব্যক্তির একটা বক্তব্য, একটা কোর্ট আপনারা সামনে নিয়ে এসে এখন যে আলোচনা করছেন, আমি বলছি এটার সাথে আমি কোনোভাবে একমত না, আমাদের সংগঠনও কোনোভাবে একমত না, এবং এটা তার ব্যক্তিগত মতামত হলে তাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, এবং তিনি কেন এটা বক্তব্য দিলেন, দেওয়া উচিত হয় না তার, এটা আমি মনে করি। আর হচ্ছে যে অবশ্যই যে কোনো ধরনের আমরা আইন শৃঙ্খলা বাহিনী বা আইনের অবনতি এটা আমরা চাই না। তবে ঘটনা হচ্ছে যে কোনো একটা ঘটনার সাথে তো অনেকগুলো ঘটনা হয়ে যায়। যেমন শরীফ ওসমান হাদির যে হত্যাকারী আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, এবং সেখানে এখন অনেকগুলো আপনাদের ডিসেন্টের একটা নিউজ দেখলাম যে আমাদের কায়সার কামাল স্যার
তাকে জামিন করিয়েছেন ছাত্র দলের আইন সম্পাদক হিসেবে, মানে সহ আইন সম্পাদক হিসেবে তার জামিন নামায় বা হচ্ছে জামিনের দরখাস্তে সেটা উঠে এসেছে। সে বিষয়গুলোতে এখন অনেকগুলো আসে বা এগুলোতে আলোচনা হচ্ছে, এবং কিভাবে এগুলো হওয়া উচিত, এগুলো উচিত না কারো পক্ষে। এবং আমরা অনেকভাবে যে আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করা বা আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে চেষ্টা আমরা দেখতেছি সব জায়গায়, এবং এটা কোনোভাবেই ইয়া না। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ দুই দিক থেকে দুই পক্ষে ইয়ার থেকে এরপর হচ্ছে যে গুলি করে মানুষ মারবে, খুন করবে, এবং সেটার পরবর্তীতে এখন এটা যদি টার্গেট কিলিং এর জায়গায় যায়, এখন লিস্ট করে করে জুলাই বিপ্লবী যারা তাদের এটাকে আপনি হত্যা করা টার্গেট হয়। কিলিং বলবেন কিনা? হ্যাঁ, আমি টার্গেট কিলিং বলতে চাই। আমার মনে হচ্ছে এটা টার্গেট কিলিং, কারণ তাকে একদম যখন সে বলছে, ওসমান হাদি বলছে যে আমাকে এভাবে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, সে জিডি করেছে, এবং এরপরও যখন রাষ্ট্র যখন তার এই কিলিংটা ঠেকাতে পারে নাই, তাহলে ভবিষ্যতের জন্য কি বার্তা দেয়? আমরা বলেছি যে একজন প্রার্থী হিসেবে আমি ওই দিন আমরা প্রার্থী হিসেবে এটা বলছি যে এখানে প্রার্থীরা যদি নিরাপত্তা বোধ না করে, তাদের জীবনে যদি নিরাপত্তা না থাকে, তাহলে ভোটাররা কিভাবে নিরাপত্তা পাবে? তাহলে কিভাবে একটা উচ্চমুখর পরিবেশে নির্বাচনের কথা আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেন, তাকে তো নিরাপত্তাটা দিতে হবে। আমি আপনার কাছে এই বিষয়ে আরো একবার আসবো। মোশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের উপরে যে দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা আগুন জ্বলল, আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তো ব্যবস্থা ওই সময় নেওয়া হয়নি, এবং কোনো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অথবা ওই সময় তাদের কাছ থেকে কার্যকরী একটা পদক্ষেপ দরকার ছিল যে এই সহিংসতা নিয়ন্ত্রণের জন্য। না, আমরা এই বিষয়টা তো মোটামুটি আলোচনা করেছে। তো রাষ্ট্রের তো অবশ্যই দায়, রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে যে লাইফ অ্যান্ড প্রপার্টি, টু প্রটেক্ট লাইফ অ্যান্ড প্রপার্টি। আপনার সমস্ত সংস্কারের বড় সংস্কারের নাম হচ্ছে ব্যক্তির জীবন এবং সম্পদকে রক্ষা করা। এটা যে যাই করুক সেই ক্ষেত্রে এটা সরকারের দায়িত্ব। এটা কোনোভাবেই এটা স্কেপ করার এটা এড়িয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কোয়েশ্চেনটা হলো যে হাদির মৃত্যুটা রাজনৈতিক না একটা ব্যক্তিগত রেষারেষির ফল? আমি অবশ্যই মনে করি হাদির মৃত্যুটা একটা রাজনৈতিক ঘটনা, একটা স্পষ্ট। আমার সাথে আমার মনে হয় ভাই আমার একমত হবে, আমরা দুই ভাই। তো আমরা দুই ভাই যদি একমত হই বিষয়টা, হাদির মৃত্যুটা রাজনৈতিক। কিভাবে হাদির উত্থানটা কিভাবে? হাদির উত্থানটা হচ্ছে মাহমুদুর রহমান যখন দেশে ফিরে আসে, উনি জেলখানায় গেলেন, তখন প্রথম আমরা হাদিকে স্ক্রিনে দেখলাম ব্যাপকভাবে, এবং এরপরে একটা মঞ্চ আসলো, ইনকিলাব মঞ্চ আসলো। আমরা আরও পরিচিত হলাম যে তিনি জুলাই যোদ্ধা হিসাবে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি তিনি আরেকটি ফ্রন্ট খুলেছেন। ফাইন, ব্যাপকভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি বলছিলেন এটা। এরপরে দেখা গেল তিনি একটি কালচারাল সেন্টার করেছেন। তৃতীয়, চতুর্থত এসে দেখা গেল তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন, তিনি দেখা যাচ্ছে যে এই মিলাদ করছেন, বলছেন যে ইয়া রাব্বুল আলামিন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের শির দ্বারা, শব্দটি হচ্ছে হুবহু এই, মেরুদণ্ড না, শির দ্বারা বেগম খালেদা জিয়া, তাকে আল্লাহ আপনি আমাদের মধ্যে ফিরিয়ে দেন। ওকে, এরপরের পোর্শনগুলো দেখবেন যে তিনি বলছেন, যে হাদি বলছেন যে জিয়াউর রহমান আমার প্রেরণা। কারণ জিয়াউর রহমান হাঁটতেন, তার হাঁটতে, আমরা এখন হাঁটলে পা ফুলে যাই। আমি যখন হাঁটি, অনেক হাঁটলে, সেই দিন একটা শপিং মলে হাঁটতে হাঁটতে জুতা খুলে ব্যাগে রেখে তারপর হাঁটছিলাম, জুতার মধ্যে পা ঢুকছিল না, পা ফুলে গেছে। আমার এই হাঁটার প্রেরণা হচ্ছে জিয়াউর রহমান। তো এখন আমার এখানে কনক্লুশনটা হচ্ছে, হাদি একটা গরিব ঘরের ছেলে, মানে নিম্ন মধ্যবিত্ত, তার ঘরের বাড়ির সমস্ত কিছু। হাদিকে কেউ এই সময়ের মধ্যে, এক বছর 2 মাসের মধ্যে কেউ কালেক্ট করেছেন?
কালেক্ট করেছেন, তাকে তার একটা বিশাল ভাবমূর্তি, ব্যাপক কাভারেজ। আমার সাথে হাদির এই বিটিভিতে টক শো হচ্ছে, আমার সাথে কিন্তু অমায়িক ছিল কোনো একটু না। আমি কথাটা শেষ করি, শেষ করে সহিংসতাকে পুঁজি করে আসলে কারা ফায়দা লুটতে চাচ্ছে? আমি দেখুন, আমি আপনার এই প্রশ্নটার উত্তর এখানে আছে আমার এখানে। তো এরপরে দেখা গেল যে হাদি একটা তার লাইব্রেরি আছে সব কিছু মিলিয়ে, মানে হাদিকে যারা তৈরি করেছেন তাদের কথাবার্তার বাইরে চলে গেলেন। আমার আইডিয়া মুঠের বাইরে, এদের যে মুঠাটা ছিল এটার মুঠার বাইরের থেকে, মুঠার থেকে বড় হয়ে গেছে। মানে হাদি একটা ন্যাশনাল ইউনিটির কথা বলছেন। হাদি বলছেন যে বিএনপিকে আপনারা ডুবাতে চেষ্টা করবেন না, বিএনপি ডুবলে বিএনপির সাথে দেশ ডুবে যাবে। দেখুন, বিএনপির সাথে দেশ ডুবে যাবে। বিএনপিকে সতর্ক করতেন, ভাই আপনারা সতর্ক হন, আপনারা ডুবলে দেশ ডুবে যাবে আপনাদের সাথে। এই হাদির এই যে বক্তব্য, ব্রডার আসপেক্টে যে বক্তব্য, মানে হাদির অবস্থা থেকে তার অবস্থানটা, ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে। ফর দ্যাট রিজন আমার মনে হয় যে হাদির মৃত্যুর কারণ হচ্ছে এইটা, যারা হাদিকে তাদের ল্যাবরেটরি গিনিপিক হিসাবে তৈরি করেছিলেন, এই গিনিপিকটা অনেক বড় হয়ে গেছে এবং তাদের আইডিয়ার বাইরে, তাদের মুঠারতে থাকার বাইরে, যে মুঠার যে যতটুকুন জায়গা এর থেকে অনেক বড় হয়ে গেছে হাদি। এই জন্য তাদের তাড়াতাড়ি এটা দিয়ে তাদের যে এক্সপেরিমেন্টটা তারা এটা কমপ্লিট করে ফেলছেন। এটা থাকে হাদির মৃত্যুর কারণ হতে পারে এটা। আর এমনি নর্মাল মৃত্যুর কারণ হচ্ছে হাদি ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছে, আধিপত্যবাদের দেশীয় বিদেশি এজেন্টরা তাকে মেরে দিয়েছে। এইটা একটা দৃষ্টিভঙ্গি। আর আমি আরেকটা দৃষ্টিভঙ্গির কথা, আমি আরেকটা দৃষ্টিভঙ্গি বললাম, আরেকটা দৃষ্টিভঙ্গির কথা বললাম। তো এই জন্য আমি রাজনৈতিক প্রতিপক্ষের এটা শুধু আন্তর্জাতিক অথবা দেশের বাইরের মানে শক্তিগুলো ছাড়াও তিনি শঙ্কা প্রকাশ করলেন যে যেটা রাজনৈতিক প্রতিপক্ষ, আমি বললাম ওইটা রাজনৈতিক প্রতিপক্ষ, যে রাজনৈতিক প্রতিপক্ষ যে যারা তারাকে তৈরি করছে এদের আইডিয়ার বাইরে, এটার মোটার বাইরে চলে গেছে। আরেকটা হচ্ছে নির্বাচনে, আমি আপনাকে বলি ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস 1977 সাল থেকে নির্বাচন করেন। 77 সাল থেকে নির্বাচন করেন উনি। 77 সালে যখন কমিশনার নির্বাচন করেন সিটি কর্পোরেশন, সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ 26 বছর বয়স জাস্ট। এবং উনি 91 সালে যখন নির্বাচন করেন, আব্বাস আলী খান, মুজাফর হোসেন পল্টু উনি ক্যান্ডিডেট ছিলেন। তখন মতিঝিল সবুজবাগ একটা আসন ছিল। এই যে খিলগাঁও, মুগদা এইসব থানা হয় নাই, পল্টন এই থানা হয় নাই, শাহজাহানপুর থানা হয় নাই, এইগুলো সব মিলিয়ে একটা আসন ছিল। তো এই জন্য আমি বলছি মির্জা আব্বাসের কোনো ইলেকশনে কোনো ঝামেলা হয় নাই, কোনো ঝামেলা হয় নাই। তো এই জন্য আমি আপনি বলছি যে এটা ভোটের প্রতিপক্ষ, এটা নিয়ে আলোচনা করার আগে আমি মনে করি যে আধিপত্যবাদের এজেন্ট একটা পক্ষ, আরেকটা পক্ষ হচ্ছে হাদিকে যারা তৈরি করেছেন, যারা ফাইন্যান্স করেছেন, যারা তার ইনকিলাব সেন্টার তৈরি করেছেন, কালচার সেন্টার তৈরি করেছেন, তাদের মুঠার বাইরে চলে গেছে। এই জন্য হাদির এই মৃত্যু হয়েছে। আসতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর ভাই, যেটা বললেন যে যারা তৈরি করেছেন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে কি এ ধরনের হত্যাকাণ্ড হতে পারে কিনা? আমি বাইরে প্রতিবাদ জানাচ্ছি, আর কারাই বা তাদেরকে ফাইন্যান্স করেছে এবং তৈরি করেছে, দ্বিমত পোষণ করছে এবং ওনার প্রতিবাদ জানাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু এটা একটা তদন্তাধীন বিষয়, আমি মনে করি এটা অবশ্যই সরকার এবং গোয়েন্দা বিভাগ তারা দেখবেন, ফাইন্ড আউট করবেন এবং করবেন। আমরা যদি এখন একদিকে ঠেলে দিই তাহলে তো এটা মানে একটা দিকে চলে যাবে। বিচার হওয়ার আগেই, মানে ঘটনা ঘটার আগে আমরা আমি বলি না, আমি ভাই যেহেতু বলছেন, আমি এই জন্য আমি ওই বিষয় জানি। এখানে তো আরো ঘটনা হইতে পারে। এখন এটা যেমন ভাই যেটা বললেন যে খালেদা জিয়ার পক্ষে বক্তব্য দিছে, বিএনপির পক্ষে বক্তব্য দিছে, এই জন্য ঘটনার বাইরে চলেছে। প্রথম কথা হচ্ছে ওসমান হাদিকে কেউ তৈরি করেছে বা কেউ পরিকল্পিত করেছে, তারপর মানে এটা সম্পূর্ণ, এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। এবং আমি ওসমান হাদিকে যত কাছ থেকে দেখেছি, মনে হয় ভাই তত কাছ থেকে দেখার সুযোগ পান নাই, বা ভাইদের
বয়সের কারণে বা ইয়ার কারণে অত ওইভাবে হয় না। আমরা ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলাম, বা হচ্ছে যে এই জুলাই বিপ্লবের সাথে আমরা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রেখেছি, মাঠে ভূমিকা রেখেছি, তাহলে আমরা দেখেছি তাকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যাপারেও যাদের আছে, মানে এইভাবে কাউকে তৈরি করা লাগে, মানে কাউকে ইয়া করা লাগে, সে হাদি, ওসমান হাদি সে স্বমহিমায় ভাস্বর, তাকে কেউ তৈরি করে আজকে এই পর্যায়ে নিয়ে আসে নাই। ওসমান হাদির যে ভয়েস, যে বক্তব্য, তার যে অবস্থান, তার যে মানে জুলাই বিপ্লবে তার যে অবদান, এবং পরবর্তীতে জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখার জন্য এবং সে আলোকে বাংলাদেশ বিনির্মাণের জন্য তার যে ভূমিকা, সেটা তাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। এখানে কাউকে যদি এইভাবে যদি বলা হয়, তাহলে আমি ভাই বা হাদির অবদানকে এবং হাদির ব্যক্তিত্বকে মানে অবমূল্যায়ন করছেন এবং ক্ষুণ্ণ করছেন বলে আমি মনে করি, এবং এটা কখনোভাবে কাঙ্ক্ষিত না। কারণ হচ্ছে ওসমান হাদির যে বক্তব্য প্রত্যেকটা মিডিয়াতে এখন আজকে প্রচারিত হচ্ছে, এটা কেউ তাকে শিখিয়ে দিয়ে, তাকে দিয়ে মানে স্ক্রিপ্ট দিয়ে এটা তৈরি করা সম্ভব না। ওসমান হাদিরা ল্যাবরেটরিতে তৈরি হয় না, বা যেভাবে কথা বলছেন এটা আসলে অনাকাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত না। এবং আমি মনে করি এখানে যারা ধরেন তার যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার কথা, সততার কথা, এগুলো তো আবার অনেকের বিপক্ষে যায়। ওনারা তো এটা করতে পারেন, তাহলে তা যেহেতু আবার উনি যে বাংলাদেশের মানে ইসলামিক মূল্যবোধের যে রাজনীতির কথা বলেছেন, যেটাকে তিনি যে বিশ্বাস ধারণ করেছেন, প্র্যাকটিস করেছেন, সেটা যাদের জন্য হুমকি, তারা কি বলবেন সে ব্যাপারে? আমি মনে করি এখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে সংগ্রাম, লড়াই এবং কালচারাল সাংস্কৃতিক যে যুদ্ধ তিনি নেমেছেন, যারা তাকে আগামী দিনের জন্য তারা হুমকি মনে করছেন, যারা ভিন্ন কিছু বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চান এবং ওই আধিপত্যবাদকে ধরে রাখতে চান বা এটাকে করতে চান, তারা এটাকে হইতে পারে। এবং অনেকগুলো আবার নির্বাচনে হইতে পারে প্রতিপক্ষ সরাই দিতে তাদের জনপ্রিয়তা দিন দিন বেড়েছে, মানে এটি আসলে হতে পারে তদন্তের বিষয়টা তদন্ত করে উঠে আসুক, আমরা এটা দাবি। আপনার কাছে আরো একটি প্রশ্ন করতে চাই যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার যে প্রধান আসামি ফয়সাল করিম, তিনি বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা অথবা দেশে আছেন কিনা এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নেই, এমনটি জানিয়েছেন গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। যদি তথ্য না থাকে তিনি দেশের বাইরে গেছেন কিনা, এ ধরনের তথ্য যদি না থাকে তাহলে ধরে নেওয়া যে তারা দেশেই আছেন। যদি দেশেই থাকেন তাহলে যে 10-11 দিনে তাকে গ্রেফতার করতে পারছেন না কেন? হ্যাঁ, এটা তো জাতির প্রশ্ন, এটা আমাদেরও প্রশ্ন। আইন শৃঙ্খলা বাহিনী একবারে মানে 10 হাত মাটির নিচে থাকলেও ওখান থেকে সন্ত্রাসীদেরকে তুলে নিয়ে আসতে পারে। কোনো জায়গায় একদম মানে বাড়িতে ঘরে বসে থাকলে 2-3 জন বসলে সেখান থেকে গোপন বৈঠকের দিয়ে গ্রেফতার করতে পারে, বা হচ্ছে যে অনেক কিছু তো করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর হাত তো অনেক শক্তিশালী। কিন্তু তাহলে ওসমান হাদি মারা যাওয়ার পরে বা তার ঘটনার এতদিন পরও আজ পর্যন্ত সে গ্রেফতার হলো না কেন, এবং ওনার কাছে কোনো তথ্য নাই, এটা তো আমাদের জন্য একটা আশঙ্কার কারণ। এবং এটা এইভাবে তো খুনিরা কীভাবে পার পেয়ে যাবে, খুনিরা এইভাবে দেশে আছে না পার হয়ে গেছে সেটাও আমরা বলতে পারতেছি না, কোনোভাবে তাকে মানে উদ্ঘাটন করতে পারতেছি না। তাহলে এইভাবে তো মানে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা প্রকাশ পাচ্ছে, এবং এটাকে আসলে যে পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার বা যেভাবে এটাকে ডিল করা দরকার সেভাবে ডিল করতেছেন কিনা, এখানে এটা প্রশ্ন করার সুযোগ আছে, যথেষ্ট সুযোগ আছে। এবং আমাদের এটাকে করার জন্য এখন আপনাদের আজকে যে আলোচনা বা এখন এই আমাদের হাদিয়া দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছে কিনা, এবং মানে আগামীতে ধরেন অনেকে তারেক জিয়া দেশে আসবেন, বড় ধরনের আমেজ হবে, উৎসব হবে। এরপর হচ্ছে যে মানে এখন আপনার হচ্ছে যে ডেইলি স্টার, প্রথম আলো আক্রান্ত হয়েছে, অবশ্যই এটাকে নিন্দনীয় এবং কোনোভাবেই করার জন্য টোটাল আলোচনা থেকে তো এখন হাদি হত্যাকাণ্ড হারিয়ে যাচ্ছে কিনা, এবং এভাবে কি আস্তে আস্তে খরচের খাতায় চলে যাবে কিনা জুলাই বিপ্লবীরা বা যারা জুলাই বিপ্লব অবদান রেখেছে, এটা তো কোনোভাবেই দুঃখজনক হবে। তাহলে ভবিষ্যতে এই জাতিকে বাঁচানোর জন্য কেউ এরকম জীবন দিয়ে বা জীবন বাজি রেখে ভূমিকা রাখবে না, এবং এটা কোনোভাবে আমরা কামনা করি। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে একটু আসতে চাই যে শহীদ শরীফ ওসমান হাদি নির্বাচনের আসনের একটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী। স্বাভাবিকভাবেই তিনি যখন মুভমেন্ট করবেন তখন আইন শৃঙ্খলা বাহিনী মিনিমাম একটি প্রোটেকশন থাকা দরকার। সেক্ষেত্রে আমরা দেখেছি যে তার নির্বাচনে জনসংযোগে কোনো ধরনের নিরাপত্তা বলয় ছিল না বলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই নজরদারি না থাকার কারণটি অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি তাকে নিরাপত্তা না দিতে পারার বিষয়টি কি সরকারের ঘাটতি নাকি পুরো ম্যানেজমেন্টের একটি ঘাটতি রয়েছে? কথা শুনুন, এই জায়গায় আপনি বৃহস্পতিবার হয়েছে, এই শিডিউল ডিক্লেয়ার হয়েছে গত বৃহস্পতিবার 11 তারিখ।
আপনি আমার এই ভাই যতক্ষণ পর্যন্ত নমিনেশন পেপার না কিনছেন ততক্ষণ পর্যন্ত উনি ক্যান্ডিডেট। কিন্তু তিনি না, না। তো স্বতন্ত্র। না 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 আমার কথা হচ্ছে স্বতন্ত্র হোক, প্রথম যখন নমিনেশন পেপার কিনে তখন আপনি যে কোনো ব্যক্তি নমিনেশন পেপার কিনতে পারবেন। না, আমরা দেখি কথা শুনুন, শুনুন, আমি শেষ করছি। ঘোষণার আগে কিন্তু বিএনপির এক না, নেতার না। উপরে কিন্তু গুলির ঘটনা ঘটেছে। সোফার এটা পার্টি, এটা গভর্নমেন্টের কাছে তো তিনি ক্যান্ডিডেট না। গভর্নমেন্টের কাছে তখন ক্যান্ডিডেট তিনি যখন নমিনেশন পেপার কিনলেন, শুরু হলো নমিনেশন পেপার জমা দিবেন, তিনি স্বতন্ত্র জমা দিলে 500 জনের না কত জনের না 100 জনের কত একটা ইয়ে দিয়া এফিডেভিট দিয়ে জমা দিবেন। 1% 1% ভোটারদের। 1% প্রাইস দিয়েছে, এখন সংখ্যায় নিয়ে আসছে। তো আপনি জমা দিলেন তখন ক্যান্ডিডেট। এরপরে আপনি যেদিন পার্টির বা মার্কা পেলেন সেই দিন থেকে, তো আমি আপনাকে বলি যখন থেকে কিনলেন নমিনেশন পেপার কিনলেন, আমি বলছি এখন আমি ইলেকশন করব, আমি নমিনেশন পেপার কিনলাম না, আমি 6 মাস ধরে দৌড়ালাম, দৌড়ানোর পরে আমি নমিনেশন পেপার কিনলাম না। গভর্নমেন্টের কিছু করার আছে আমার বলার আছে। তো আমি আপনাকে বলতেছি, আমি ডক্টর ইউনূসের একবার কট্টর সমালোচক, আমি নির্বাচন কমিশনের কট্টর সমালোচক, কিন্তু তারপরে আমি আপনাকে বলি যে যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের খাতায় আপনি নাম না লিখাচ্ছেন, নমিনেশন পেপার না কিনে, শরীফ ওসমান হাদির নামে কি নমিনেশন পেপার উড্ডো করা হয়েছিল? উড্ডো করা হয় না তো, কেন হয় নাই তো? না, আমি একটু কেন হয় নাই তো? শরীফ ওসমান হাদি তো যেমন গতকাল থেকে শুরু হয়েছে গণ অভ্যুত্থানের অগ্রনায়ক, তাকে তো নিরাপত্তা এমনিতেই গতকাল থেকে শুরু হয়েছে, দেওয়া দরকার ছিল। গতকাল থেকে নমিনেশন পেপার বিক্রি শুরু হয়েছে, গতকাল রোববার থেকে। আরো আগে থেকে। আরো এক তো আগে, জি। সেইখানে নমিনেশন গত পেপার বৃহস্পতিবার নমিনেশন পেপার থেকে নমিনেশন পেপার কেনা শুরু হয়েছে, নমিনেশন পেপার বিক্রি শুরু হয় নাই। তো আপনি গভর্নমেন্ট কিভাবে বুঝবে যে কে ক্যান্ডিডেট না? তো তারপরে আমি বলি শরীফ ওসমান হাদি যেহেতু তিনি করেছেন, এই জিডি করেছেন তার নিরাপত্তা নিয়ে, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের দায়িত্ব ছিল তাকে নিরাপত্তা প্রোভাইড করা, নিরাপত্তা দেওয়া। এটা হচ্ছে আমার বক্তব্য। আর আরেকটা হচ্ছে যে ওই আসনে কে ক্যান্ডিডেট, ভাই ওই আসনে ইলেকশনের কথা তো বলা যায় না। যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে যে সরকার ছিল, সেই সরকারের যে ডক্টর মালিক গভর্নর যুদ্ধকালীন সময়ে, সেই সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন আব্বাস আলী খান। পরবর্তীতে তিনি 77-এ আমি যখন আব্বাস আলী খান জানতে চাই যে আব্বাস আলী খান শরীফ ওসমান হাদিকে যিনি গুলি করেছেন, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম, তিনি তো একটি মামলার আসামি ছিলেন। তিনি জামিনে বের হয়েছেন এবং এই ধরনের একজন মামলার আসামি তিনি জুলাই অভ্যুত্থানের একজন অগ্রনায়কের কাছাকাছি চলে গেলেন। এটা কি মানে গোয়েন্দা নজরদারিতে তো এটা থাকা উচিত ছিল যে তিনি কিভাবে গেলেন, অথবা তিনিও তো একটি অকারেন্স ঘটাতে পারতেন। গোয়েন্দা নজরদারির থেকে আমি প্রথম আমার ভাইয়ের, আমি একটা আমার বিপক্ষ রাজনৈতিক দর্শন, আমার রাজনৈতিক শত্রু আমাকে যারা 15 বছর, আমার ভাই তো বললেন যে মাহমুদুর রহমান এদের সম্বন্ধে বলি নাই। মাহমুদুর রহমান সম্বন্ধকে যখন ওনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আদালত চত্বরে, আমরা গলা ফাটিয়ে আমরা টেলিভিশনে যতটুকু পেরেছি ততটুকু বলেছি। আমরা বলেছি, আমি এইটা অন্তত 10টা টেলিভিশনে কথা শুনেন, আমি 10টা টেলিভিশনে বলেছি যে পল্টনের ঠিকানা টাওয়ারের 12 তলায় উঠাইয়া ওইখানে ধাক্কা দিয়া ফেলে দিয়েছে এই জামাতের একজন কর্মীকে পুলিশ, এবং পুলিশ বলছে যে সে পুলিশের ভয়ে লাফ দিয়া পড়িয়া আত্মহত্যা করছে, মরে গেছে। আত্মহত্যা করছে বলে নাই, মরে গেছে। আমি অন্তত 10টা শোতে বলছি, ফুটেজ আছে আমার 10টা শোতে বলছি যে, তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটা হচ্ছে কি নাম, আপনি এই জায়গায় যে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, ওইখানে বলা যায় না যে ইলেকশনের রেজাল্ট কি দাঁড়ায়। আব্বাস আলী খান 91 সালে ওই মতিঝিল আসনে সবচেয়ে বয়স্ক
সাবেক মন্ত্রী প্রবীণ ক্যান্ডিডেট। তো উনার কিন্তু ইলেকশন রেজাল্টটা ভালো হয় নাই। মির্জা আব্বাস 38 বছরের একজন ছেলে জিতেছে তখন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ইলেকশনের রেজাল্টটা খুব আনপ্রেডিক্টেবল। জি, ধন্যবাদ আপনাকে মাহফুজুল হক চৌধুরী। একটু আসতে চাই আপনার কাছে। ষড়যন্ত্র ঠেকাতে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের কোনো বিকল্প আছে কিনা? না, অবশ্যই না, নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং নির্বাচন একটা দেশের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতির জন্য। আমরা যারা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতন্ত্র আমাদের মানে প্রত্যাশিত মাধ্যম, সে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতা পরিবর্তন করার, দেশ পরিচালনা করার। সেক্ষেত্রে আমরা নির্বাচনের কোনো বিকল্প দেখি না এবং এটা দেখতেও চাই না, এটা নিয়ে আলোচনা করতেও চাই না। আমার হচ্ছে নির্বাচন অবশ্যই হওয়া উচিত এবং একটা নির্বাচিত সরকার আসা উচিত। এখন আপনি যতই আমরা বর্তমান সরকারকে দোষ দিই বা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার তো রাজনৈতিক কোনো সরকার না এবং এই সরকারের তো হচ্ছে যে মানে আগের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। এরপর হচ্ছে যে ওনাদের একদম তৃণমূল পর্যন্ত তাদের কোনো কানেক্টিভিটি নাই। একটা শুধুমাত্র ইয়ার প্রশাসনের উপর নির্ভর করে, শুধুমাত্র ইয়ার উপর নির্ভর করে আসলে একটা দেশ এতদিন চালানো এটা কঠিন, এটা বাস্তবতা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জন্য আমরা নির্বাচনের কোনো বিকল্প দেখি না। আমরা চাই নির্বাচনটা হোক এবং সুষ্ঠু হোক, গ্রহণযোগ্য হোক, মানুষ ভোট দিতে পারুক। আমরা এখানে যারা রাজনৈতিক দল আছে, আমার ভাই বিশেষ করে যেহেতু বিএনপির একটা প্রতিনিধিত্ব করেন, তাহলে ওনাদেরকেও সবাইকে আমাদের মিলে এই সুযোগটা দেওয়া উচিত জনগণকে। আমরা 17 বছর জনগণের ভোটাধিকার রক্ষা করার জন্য, ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছি। এখন আমাদের দ্বারা যদি আবার জনগণের ভোটাধিকার যদি ক্ষুণ্ণ হয়, আমরা যদি বলি যে অমুক ভোট কেন্দ্রে গেলে হাত ভেঙে দিব, আমাদের বিপক্ষে গেলে ভোট দিতে দিব না, কেন্দ্রে যাবেন না, হবেন না, চোখ তুলে ফেলবো, তাহলে তো জনগণ ভয় পাবে। তাহলে তো আওয়ামী লীগের ফেসিবাদের সাথে আমাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবে না। তাহলে আমরাও ওই ফেসিবাদের খাতায় পড়ে যাব। তাহলে আমাদেরকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনি তো নির্বাচন করছেন এবং একটি আসনের প্রার্থী হয়েছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করছেন কিনা যে নির্বাচন হবে? তো জি, ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নোয়াখালী 6 হাতিয়া, আমাদের একদম বিচ্ছিন্ন এলাকা, নদী বঙ্গোপসাগরের কোল ঘেঁষে আমাদের হাতিয়া দ্বীপ, সে হাতিয়ার আসন থেকে জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন করছি এবং আমরা চষে বেড়াচ্ছি, চেষ্টা করছি মানুষের ধারে ধারে, ঘরে ঘরে পৌঁছার জন্য, আমাদের আহ্বান, আমাদের বক্তব্য পৌঁছানোর জন্য। আমার নির্বাচন নিয়ে তো জনগণের মধ্যে আশঙ্কা আছে। আজকে সকালবেলা যখন এই গাড়িতে উঠছে আপনার টকশোর, তখন একজন বলতেছে, ভাই নির্বাচন আসলে হবে তো? কেন হবে না? নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, নমিনেশন পেপার উঠানো হচ্ছে, সাবমিট হবে। এখন আসলে বিশেষ করে ওসমান হাদির নির্বাচন হত্যার পরে, শাহাদাতের পরে এই প্রশ্নটা জনগণের কাছে আরও বেশি নাড়া দিচ্ছে। তো আমরা চাই আমাদের সরকার এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, জনগণের আশঙ্কা দূর করবে। আমি এখনও দেখছি যে আমরা যখন নির্বাচনী আসনে আমরা যখন প্রচারণা করতেছি, বিভিন্ন জায়গায় আমাদের জনশক্তিরা বা জনগণ বলছে, ভাই ভোট দেওয়ার ব্যবস্থা করেন, ভোট আমরা দিব, আপনারা ভোট দেওয়ার ব্যবস্থাটা করেন, আমরা কেন্দ্রে যেতে পারবো কিনা, নাকি আগের মতো হবে। এখনও আমরা দেখি আমার এই হাতিয়াতেই দেখা যায়, আমি আপনার মাধ্যম দিয়ে সরকারকে বলবো বা যারা কর্তৃপক্ষকে বলবো, যারা আমার ওখানে কয়েকটা ইউনিয়ন আছে, আমার সরকিং ইউনিয়ন, তারপর হচ্ছে যে নলছিরা, সুকসর, এরকম সরেশ্বর, এরকম অনেকগুলো ইউনিয়ন আছে। জনগণ ভয় পাচ্ছে, জনগণ বলতেছে যে এখনও তো সেই ফেসিবাদের দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে, এখনও তারা জনগণকে হুমকি দিচ্ছে এবং তাদের সামনে দিয়ে কেউ কেন্দ্রে যাওয়ার ভয় পাচ্ছে। কারণ এর আগে এই এই ইউনিয়নগুলোতে ভোট যে রকমের নির্বাচন হোক, ভোট একটা গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং তারা ভোট নিয়ে নিত এবং জনগণ ভোট দিতে পারতো না। তো তাহলে এই জায়গাগুলোতে অবশ্যই সরকারকে, আমার আইনশৃঙ্খলা বাহিনীকে এবং যারা নির্বাচন করতে চান, সুষ্ঠু নির্বাচন দেবেন, উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে চান, তাদের অবশ্যই কার্যকর ভূমিকা যারা এই যে প্রার্থীদেরকে হত্যা করে একটা মেসেজ দিচ্ছে কিনা সরকারকে, এবং যারা আমরা নির্বাচন চাই যে তোমরা নির্বাচন সরাসরি ঘোষণা না দিলেও এই নির্বাচনকে চ্যালেঞ্জ তো তারা করছে এবং সে ব্যাপারে অবশ্যই আপনি তো একটা আসনের প্রার্থী, চলমান এই পরিস্থিতিতে আপনি কতটুকু নিরাপত্তা বোধ মনে করছেন? জি, আমি আসলে পরিস্থিতির কারণে আমি প্রথম দিনে যখন ওসমান হাদি হত্যা হওয়ার পরে আমরা ওখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম, তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছিলাম। তো সেখানে আমরা এই কথা বলেছি, যেখানে প্রার্থী নিরাপদ না,
সেখানে জনগণ কিভাবে নিরাপদ হবে, ভোটাররা কিভাবে নিরাপদ বোধ করবে, কীভাবে আস্থায় আসবে। তা আমরা তো যখন আমরা যখন যাচ্ছি কোনো দিকে যাচ্ছি, তখন আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা যেভাবে আমরা প্রোটেকশন পাওয়ার কথা বা যেভাবে ইয়াতে থাকার কথা সেটা আমরা পাচ্ছি না। এবং যেখানে আমি বললাম এখনো সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, তারা মানে আগের মতো বহাল তবিয়তে আছে, এখন চেয়ারম্যান তাদের, মেম্বার তাদের, কিন্তু এখনও তারা ঘুরে বেড়াচ্ছে। তো তাহলে তারা তো এই নির্বাচনকে বন্ডুল করার জন্য তারা চেষ্টা করবে, এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করবে, এবং এই জুলাই বিপ্লবের ইয়াকে মানে যে প্রত্যাশা সেটাকে তারা ব্যর্থ করার জন্য তারা চেষ্টা সক্রিয় আছে। তাহলে সেই ব্যাপারে অবশ্যই সরকারকে আরও সক্রিয় হওয়া উচিত, এবং যেই অভিযান পরিচালনা করা বা তাদের সন্ত্রাসীদেরকে ধরা এবং যারা নির্বাচনের জন্য বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে যেভাবে আইনে আনা উচিত। বা এখনও অনেক মামলার আসামি তারা ঘুরে বেড়াচ্ছে, এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর ভূমিকা, বিশেষ করে আমি আপনাকে বলবো হাতিয়াটা আসলে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এখানে প্রশাসন চাইলেই যে কোনো মুহূর্তে মেনল্যান্ড থেকে সেখানে সাপোর্ট দিতে পারবে না। এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে খুবই অপ্রতুল, এখানে র্যাবের কোনো ক্যাম্প নাই। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এখানে র্যাবের একটা ক্যাম্প হওয়া উচিত, এবং এখানে সেনাবাহিনী নাই, এখানে নৌবাহিনীর যে পরিমাণ তৎপর হওয়া উচিত, তাদের যে পরিমাণ মানে অভিযান বা ঘোরাফেরা করা উচিত সেটা তার ক্যাম্প বসে থাকে, সেভাবে জনগণ আসলে আস্থা পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। ঠাকুর ভাই একটু আসতে চাই, মাহফুজুল হক চৌধুরী যেটা বলছিলেন যে যেখানে প্রার্থী নিরাপদ নয় সেখানে ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগবে। তাহলে এই পরিস্থিতি যদি মানে অবিচল থাকে বা পরিস্থিতি যদি থেকেই যায়, তাহলে চলমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন তো, অথবা ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখার সম্ভাবনা দেখছেন কিনা? দেখুন, হাদির মৃত্যুর পরে আগের দিন 11 তারিখে জাস্ট তফসিল ঘোষণার পরপরই পরের দিন যখন এই হত্যাকাণ্ডটি হয়, তখন নির্বাচনের সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করে, এটা খুব স্বাভাবিক। তো এর মধ্যে আপনি দেখবেন যে হাদির মৃত্যুর পরে কতগুলো, এই যে 2-3 দিনের মধ্যে ঘটনা, আপনি দেখবেন লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন দেওয়া হচ্ছে, এক শিশু এবং তার একজন শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ওখানে। আপনি দেখবেন একই সাথে ময়মনসিংহের ভালুকায় দীপু দাসকে ধর্মীয় অবমাননার কারণে পিটিয়ে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে তার লাশে আগুন দেওয়া হচ্ছে। এই বিভৎসতা, আমরা তো এত বিভৎস কি ছিলাম না, সামাজিকভাবে এতটা বিভৎস ছিলাম না। এবং একই সাথে আপনি দেখবেন যে ভারতে, আমাদের দিল্লিতে আমাদের হাই কমিশন অ্যাটাকড হয়েছে, ওইখানে আমাদের গার্ডরা মারধরের শিকার হচ্ছে। আবার এই দিকে খুলনায় আমাদের হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে, যে হাই কমিশনারের বাসা অ্যাটাক হলো। এই ঘটনাগুলো বাংলাদেশ ভারতের সম্পর্ককে, এই যে এখন এইগুলার প্রেক্ষাপটে দেখবেন আমাদের যে ডক্টর ইউনূসের খুব কাছের লোক, এনসিপির নেতা আমাদের হাসনাত আবদুল্লাহ, তিনি বললেন যে ভারতীয় হাই কমিশনারকে লাত্তি দিয়ে বের করে দেন। আপনি এটা তো রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র এবং জমিদারির মধ্যে একটা পার্থক্য আছে ভাই। আমি ইচ্ছা করলেই কোনো রাষ্ট্রের হাই কমিশনারকে লাত্তি দিয়ে বের করে দিতে পারি না, বা আমি একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা হিসাবে, আমি নেতা বাদ দেন, একজন কর্মী হিসাবে, আমরা তো কর্মী, দলের কর্মী, অ্যাক্টিভিস্ট, 45 বছর ধরে দলের পলিটিক্স করি। তো সেইখানে আমি কি বলতে পারি এই কথা আমার দলকে, যে ভারতীয় হাই কমিশনারকে লাত্তি দিয়ে বের করে দিবেন আপনারা ক্ষমতায় আসলে? বলতে পারি? তো আজকে এই যে কাণ্ডগুলি, আমি সবগুলি কাণ্ড কিন্তু ইলেকশনের যে প্রসিডিউরটা, টোটাল যে আগানোর যে বিষয়টা, এটাকে প্রশ্নবিদ্ধ করে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সবাই যারা নির্বাচন আমরা চাই, এদের সবার দায়িত্ব হচ্ছে ইলেকশনটাকে সামনে নিয়ে এগোনো, এবং একটা জেনুইন নির্বাচনের প্রশ্নে সবার মধ্যে একটা মিনিমাম একটা সৌজন্যতা রেখে, আমরা তো দুই ভাই আলোচনা করছি, আমরা যথেষ্ট শক্ত কথাও বলছি অবশ্যই, কিন্তু
আমাদের মধ্যে যেন আমাদের কর্মীরা দেখে যেন মনে না করে যে আমাদের মারামারি করা উচিত। এইটা হলো আমার বক্তব্য। জি। আরেকটা বক্তব্য হচ্ছে, আমি আগে মিস করে গেছি, যে এটা গোয়েন্দা ব্যর্থতা কিনা। সারা পৃথিবীতেই গোয়েন্দা সফলতা ব্যর্থতার কোয়েশ্চন থাকে। আমি গতকালকে আমি আমাদের ডিবি প্রধান যে শফিকুল ইসলাম, তার বক্তব্যটা শুনেছি, আমার কাছে যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হচ্ছে। তিনি যেটা বললেন যে এই খুনিরা আদৌ দেশ থেকে বের হয়েছে কি না, এটার কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ এখনো, তথ্য প্রযুক্তিগত প্রমাণ এখনো নাই। এটা এমনও হতে পারে বিভ্রান্ত করার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য, যে হতে পারে। এই বলা হচ্ছে, বিভিন্ন লোকজন বলছে যে তাকে মহারাষ্ট্রে দেখা তার অবস্থান মহারাষ্ট্রে, তার অবস্থান অমুক জায়গায় আসামে, খুনিকে এবং নিরাপদ রাখতে 6 ঘন্টার মধ্যে আসামের গুয়াহাটিতে চলে যাবে। এটাও তো বিশ্বাসযোগ্য না। আবার এটাও বিশ্বাসযোগ্য না, এটাও সঠিক না যে বর্ডারগুলি 6 ঘন্টা পরে সিল করা হয়। এটা তো আধা ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। এইরকম একটা স্পর্শকাতর বিষয়, এটা আধা ঘন্টার মধ্যে সারা দেশে এই সমস্ত বর্ডারগুলি বলবে যে অ্যালার্ট, রেড অ্যালার্ট, সমস্ত বর্ডারগুলি সিল করে দাও। তো এই জন্য আমি আপনাকে বলছি যে পুলিশ আমাদের, এরাও আমাদের সন্তান, গোয়েন্দারাও আমাদের সন্তান, হাদি আমাদের সন্তান। আমরা এমন যেন কোনো কিছু না বলি, এমন কিছু আমি বলতে চাই না যাতে হাদির যে কথাটা বললে হাদির খুনিরা সুবিধা পায়, আমরা অন্য কারো উপর উত্তেজিত হয়ে পড়ি। আমার উত্তেজনাটা যেন, আমার সমস্ত রাগটা যেন, সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ হাদির যারা প্রকৃত খুনি, এই জেনুইন খুনিদেরকে যেন বের করে আনার ক্ষেত্রে সহযোগিতা করে। এটা হচ্ছে আমার বক্তব্য। জি, ধন্যবাদ আপনাকে। মাহফুজুল হক চৌধুরী, একটু আসতে চাই যে এই সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো ভারত বাংলাদেশের সম্পর্ককে আসলে কোথায় নিয়ে যাচ্ছে, কোনো সংকটের মুখে ফেলছে কিনা প্রতিবেশী সম্পর্ক? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এটা প্রথমে যে ময়মনসিংহ লক্ষ্মীপুরের যে ঘটনার কথা ভাই বললেন, আমি ভাইয়ের সাথে একমত, এবং আমি ইতিমধ্যে আজকে সকালে আমি স্ট্যাটাস দিয়েছি এই দুইটা ঘটনাকে নিয়ে, এবং আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের বিপি সাদিক কায়েম সবাই এটা, আমরা আসলে কোনো ধরনের এই পরিস্থিতি কেউ তৈরি করুক, কেউ আইন হাতে তুলে নেক এবং বর্বর জাহিলি সমাজের মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা চাই না। এবং আমি এখনও একটা প্রশ্ন তুলেছি যে আসলে জামাত ইসলামের যে উত্থান বাংলাদেশে বা জামাত 8 দলীয় জোটের, এটাকে ঠেকানোর জন্য অন্য কেউ পরিকল্পিতভাবে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই কাজগুলো করছে কিনা, সে ব্যাপারেও অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে এটাকে তদন্ত করে আইন বের করে নিয়ে আসতে হবে। নাহলে এরকম ঘটনা কেন করে, একবার মানুষ মারা যাওয়ার পরে তাকে আগুনে পোড়াই ফেলতে হবে বা ইয়ে করতে, এটা তো খুবই বর্বর, মানে এগুলো তো আসলে কল্পনা করা যায় না, এগুলো কারা করতেছে। এবং এটা পরাজিত শক্তি বা ফ্যাসিবাদী যারা ছিল, তারা এগুলাকে, এই সরকারকে এবং এই যারা জুলাই বিপ্লব, আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বহির্বিশ্বে এবং তাদের অবস্থানকে জাস্টিফাই করার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা, সে ব্যাপারে অবশ্যই সরকারকে তদন্ত করে বিষয় ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কেউ আইন হাতে তুলে নিলে আসলে দেশ কারো নিয়ন্ত্রণে, পরিবেশ কারো নিয়ন্ত্রণে থাকবে না। আর দ্বিতীয়, ভারতের যে বিষয় যেটা বলছেন, আসলে এটা খুবই দুঃখজনক যে আমাদের বাংলাদেশ দূতাবাসে হামলা হচ্ছে, নিরাপত্তা পাচ্ছে না, সেখানে তারাও ওখানকার জনগণের নাম দিয়ে একটা গোষ্ঠী কাজগুলো করতেছে। আবার আমাদের দেশও যেটা হচ্ছে, আসলে আমরা তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং আমরা ভাইরা সবাই মিলে আমরা দেশ স্বাধীনতার যেই স্বপ্ন, এটা মানুষকে সকল যেন সবাই পায়, সেটা চাই। তাহলে এইখানে এসে মানে আমাদের আন্তর্জাতিক নর্মস, রুলস, রেগুলেশন, ভিয়েনা কনভেনশন, এগুলো মেনে চলতে হবে। তাদের নিরাপত্তা আমাদেরকে দিতে, আমরা প্রতিবাদ করবো, আমরা তাদেরকে জবাবদিহির আওতায় আনবো। ইউনিট সরকারকে ধন্যবাদ যে তারা ডেকে জবাবদিহির আওতায় আনতেছেন, এবং একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমার যে সিদ্ধা সরজা করে দাঁড়ানোর, সেটা তারা সাহস দেখাচ্ছেন। এটার জন্য তাকে অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার, এবং এটা ভবিষ্যতে যেন কন্টিনিউ থাকে, আমরা সেটা অবশ্যই আশা করব। আর একটা বিষয় এখানে বলতে হবে যে ভারত সরকারের যে ভূমিকা, এটা খুবই দুঃখজনক।
আমরা তো কারো করদ রাজ্য না, আমরা একটা স্বাধীন দেশ। আমাদের এখানে ভারতের সরকারের সাথে আমাদের তো বন্দি বিনিময় চুক্তি আছে। আমার দেশের অপরাধী তারা আশ্রয় দিবে, সেখানে একটা নিরাপদ অভয়ারণ্য হবে অপরাধীদের জন্য। যে কোনো অপরাধ করে সেখানে গিয়ে আশ্রয় নিবে এবং সেখান থেকে সীমানা পার হয়ে বাংলাদেশে অপরাধ ঘটাবে। তো এটা তো আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন, এটা কোনো ভালো বন্ধুর লক্ষণ না এবং প্রতিবেশীর লক্ষণ না। তাহলে ওনারা বাংলাদেশকে অস্থিতিশীল করে ওনাদের সরকার পছন্দের সরকার না থাকলে ওনারা বলবেন যে না, নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া লাগবে। আর ওনাদের যখন ওনাদের বন্ধু থাকবে তখন বলবে এটা আভ্যন্তরীণ বিষয়, কি হলো না হলো, কি আসলো না আসলো এটা আমাদের দেখার বিষয় না। তো ওনাদের তো দ্বিচারিতা এবং যে অবস্থান, এটা আসলে বহির্বিশ্ব এবং আমাদের মানুষকে ক্ষুব্ধ করে। তাদের অবশ্যই বোঝা উচিত কোনো দলের সাথে সম্পর্ক করলে এটা এখন যে অবস্থায় পড়ছে এটা আরও খারাপ অবস্থায় পড়বে। অবশ্যই জনগণের সাথে সম্পর্ক হওয়া উচিত এবং আপনার হচ্ছে ডিপ্লোমেসিটা ম্যান পিপলস ডিপ্লোমেসি হওয়া উচিত। দল যে হোক, রাজনীতি আমাদের বিষয়, কিন্তু এই অবস্থান নিলে অবশ্যই সরকারের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে এবং আরও খারাপের দিকে যাবে। এটা পুরো শুধু ভারত বাংলাদেশ না, পুরো এশিয়া, সাউথ এশিয়ার পুরো রিজনের জন্য এটা ক্ষতিকর হবে। সরকারকে এটা বোঝা উচিত। ঠাকুর ভাই, একটু আসতে চাই আপনার কাছে। ভারত তো বারবার বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন করতে। এই অংশগ্রহণমূলক নির্বাচন করতে বলার কারণটা কি? মানে আওয়ামী লীগকে তারা নির্বাচনে নিতে বলছে, এমন কোন ইঙ্গিত দিচ্ছে? ভাই, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলকের চেয়েও আরও বড় শব্দটির নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ একটা ইলেকশন। তো আমরা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখবেন যে উনি ভিশন 2030 এটাতে উল্লেখ করেন যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই এবং এই সমাজটা যাতে ধর্ম বর্ণ সকল নির্বিশেষে সবার অধিকার রাষ্ট্রে যেন সমান থাকে, আমরা এটা নিশ্চিত করতে চাই। এবং 2025 সালে এসে তারেক রহমান অন্তর্ভুক্তিবাদ সম্পর্কে এটার সম্বন্ধে উনি বলেছেন যে আমরা মনে করি আমরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ, তারপরেও এইখানে বিশ্বাসী অবিশ্বাসী সবাই, বিভিন্ন ধর্ম তো আছেই, সবাই বিশ্বাসী অবিশ্বাসী সবার অধিকারটা সমান থাকবে। এটা হচ্ছে মূল বক্তব্য। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে এই অন্তর্ভুক্তিবাদ বা অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এই সম্পর্কে আমার একটা ভিন্ন মত আছে। সেইটা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা 2001 সালে হারাই নাই। 1991 সালে আমরা হারাই নাই। আমরা ডাকসু নির্বাচনে 90 সালে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এইগুলো মিলে যখন ইলেকশন করছে, 8টি ছাত্র সংগঠন আর ওইদিকে 7টি ছাত্র সংগঠন, মুশতাক স্বপন পরিষদ, আমরা এদেরকে হারাই নাই, পূর্ণ প্যানেলে হারাই নাই। তো আমার কথা হচ্ছে যে এই যে ডক্টর ইউনূস যে কাজটা করলেন, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রশ্নে, উনি তো দেশ চালাচ্ছিলেন সবার সাথে আলোচনা করেই তো চালাচ্ছিলেন। যে এই বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন দলের সাথে যখনই উনি চিপায় পড়েন, আমি ইচ্ছা করেই বললাম চিপায় পড়েন, বিএনপিকে ডাকেন, জামাতকে ডাকেন, এনসিপিকে ডাকেন বা অন্যান্য দলকে ডাকেন, তো ডেকে কথা বলেন। তো আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করলেন তখন বিএনপি, জামাত এদেরকে কি ডাকা উচিত ছিল না? যে ছাত্ররা দাবি করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে আমরা কি ফর্মে এটা করতে পারি। বিএনপিকেও ডাকেন নাই, জামাতকেও ডাকেন নাই। তারা সিদ্ধান্ত নিয়ে তারপর বলছেন, বিএনপি বলছে ঠিক আছে, আমরা সরকারের এই সিদ্ধান্ত আমরা মেনে নিলাম, আমরা খুশি, ঠিক আছে। কারণ আপনি না খুশি না বললে তো আওয়ামী লীগ আপনাকে, এই সরকারকে পেয়ে বসবে। তো এই জন্য আমরা সরকারের মুখ রক্ষার জন্য, সরকারের অস্তিত্ব রক্ষার জন্য আমরা এটা বলেছি। কিন্তু এই কাজটা আমি আপনাকে বলি, আওয়ামী লীগ যদি ইলেকশনও করতো, আওয়ামী লীগ হাইয়েস্ট 10 থেকে 15টা সিট পাইতে পারতো, হাইয়েস্ট সারা বাংলাদেশে 10 থেকে 15টা সিট। তাদের তো ভোটার, কারণ টিল দিস মোমেন্ট থেকে 30%-এর মতো আপনি ব্যানার নিয়ে দাঁড়াইতে তো হবে। আওয়ামী লীগের এই একজন ক্যান্ডিডেট, 2জন প্রস্তাবক, 2জন সমর্থক,
নিয়ে ইউএনও অফিসে, ডিসি অফিসে যাবার অবস্থা আছে বাংলাদেশে? তখন তো আপনাকে আবার নিরাপত্তা দিতে হবে না প্রার্থী হিসেবে। না না, নিরাপত্তা 91 সালে আপনার ইলেকশনে এটা আমি যাওয়ার প্রেক্ষাপটটা তো ভিন্ন ভাইয়া। এটা তো ভিন্ন ব্যাপার যে তিনি যেতে পারবেন কিনা সেটা ভিন্ন 91 সালে আমার মনে ব্যাপার। আছে। যাওয়ার সুযোগ দিলে তো অবশ্যই তিনি যেতে তো পারবেন। যাই হোক, সেইখানে এইটা আমরা আপনাকে বলছি যে আওয়ামী লীগ ইলেকশন করলেও সারা দেশে 10 থেকে 15টা সিট পাইতে পারতো। এবং এই ক্ষেত্রে আমরা মোর ইনক্লুসিভ, এবং আজকে ইন্ডিয়া বা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার, ইনক্লুসিভ নির্বাচন দরকার, আমরা আওয়ামী লীগের সময় ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছি। তো আমরা বলেছি যে ইনক্লুসিভ নির্বাচন দরকার, আমাদেরকে সহ দরকার। আওয়ামী লীগ চেয়েছে আমাদেরকে ছাড়া নির্বাচনটা করতে। তো আওয়ামী লীগের সময় যা না যায় ছিল, আমার সময় তা না যায়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটু মাহফুজুল হক চৌধুরী আপনার কাছে আসতে চাই। ঠাকুর ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ অতীতে যেমন ছিল, যে অতীতে আওয়ামী লীগ যে নির্বাচন 14, 18, 24 করেছিল, সেখানে জামাত বিএনপিকে দূরে রাখা হয়েছিল। এবারও আওয়ামী লীগকে দূরে রাখা হচ্ছে। ভবিষ্যতে এই নির্বাচন নিয়ে আবার প্রশ্ন তৈরি হতে পারে কিনা? জি, ধন্যবাদ আপনাকে ভাই। অবশ্যই যেভাবে বলছেন আমি অবশ্যই ভাইয়ের সাথে একমত না। কারণ হচ্ছে যে আমি মনে করি যে হচ্ছে যে আসলে এই 91 এবং 2001-এর প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক না। কারণ আওয়ামী লীগ এখানে যে রাজনীতি, যেভাবে মানুষ হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর বানিয়েছে, এবং যে অপরাধগুলো তারা মানে পাখির মতো মানুষ মেরে মানুষের লাশ পর্যন্ত পোড়াই ফেলছে, আপনার সাভার আসলে দেখেছেন। এবং যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে, যারা শহীদ পরিবার, তারা এটাকে কোনোভাবেই টলারেট করবে না। এবং তখন এটা আরেকটা মানে নির্বাচনটাকেই আরো হবে। এবং 3টা নির্বাচন তো আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাইকে বাইরে রেখে করেছে। এবং এটাও তাদের একটা পানিশমেন্ট যে তারাও বাইরে থাকবে, 3টা নির্বাচনে থাকবে। এটা জনগণ চাইলে সেটা হইতে পারে। এবং তারা, আপনি যখন হচ্ছে যে তাদের বিচার হওয়া উচিত, বিচার আওতায় আনা উচিত। বিচার করার পরে এখন আপনি যখন একজন অপরাধী যে সে জেলখানায় আছেন, তো শাস্তি তো হয় না, জেলখানায় থেকে সে নির্বাচন করবে, নমিনেশন সাবমিট করবে, এবং তাকে তো দিতে হবে। কারণ হচ্ছে যে মুক্তি দিয়ে তাকে সুযোগ দিতে হবে নির্বাচন অংশগ্রহণ করার জন্য। নীতি নির্ধারক আছে, সবাই আসবে। তো প্রেক্ষাপটটা আসলে এক না। এত শুরু ভাবে মানে বিচার বিশ্লেষণ করলে এটা হবে না, গ্রহণযোগ্য হবে না। আর ইনক্লুসিভ মানে হচ্ছে যে দলের ইনক্লুসিভ, জনগণের ইনক্লুসিভ। জনগণ ভোট দিতে পারলো কিনা, নাকি যে ভোট আগে রাত হয়ে গেছে, নাকি এখানে হচ্ছে যে হওয়ার আগে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই 151 নির্বাচিত হয়ে গেছে, তাহলে তো এটার জনগণের ভোট দেওয়ার সুযোগ পেল না, তাহলে সেটা ইনক্লুসিভ হয় না। এখন এখানে যখন জনগণ ভোট দিবে, প্রত্যেকটা আসনে থাকবে, প্রকৃতপক্ষে নির্বাচন হবে, সেখানে 1-2টা দল যারা অপরাধী, যারা শাস্তির আওতায় আছে, তারা জনগণ তার প্রত্যাখ্যান হয়েছে, দেশ থেকে পালাই গেছে। আপনি হচ্ছে যে মানে হচ্ছে যে ওই বাংলাদেশের ইতিহাসে তো এরকম পালাই যাওয়ার ইতিহাস তো নাই। একদম বায়তুল মোকাররম ইমাম থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত সেই কি বলে লক্ষণ সেন ছাড়া, এই লক্ষণ সেনের পরে তো এরকম করে কোনো শাসক পালাই যায় না, জনগণের বিরুদ্ধে দাঁড়ায়। তো এটা বাইরের রাষ্ট্ররা অনেকেই এই ইনক্লুসিভ মানে রাজনৈতিক দলের ইনক্লুসিভ না, জনগণের ইনক্লুসিভ। জনগণ ভোট দিতে পারে না, ছোট করে একটু আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি একজন নির্বাচনের প্রার্থী, সেক্ষেত্রে আমরা তো অতীতে দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। এখন যে মব তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে কি আপনি তো মনে করছেন যে দিনের ভোট রাতে না হলেও ভোট কেন্দ্র দখল অথবা দখলের পায়তারা হতে পারে বা দখল হতে পারে? এটা তো অনাকাঙ্ক্ষা। মানে আমি অলরেডি শুনতেছি বিভিন্ন জন বিভিন্ন বলতেছেন যে আমাদের ভোট না দিলে কেন্দ্রে যাইতে পারবেন না, হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, চোখ তুলে নেওয়া হবে, আপনার কিভাবে থাকেন এলাকায় দেখবো। তো এগুলো তো সেই ফেসিবাদের লক্ষণ, এবং এগুলো ফেসিবাদী ভাষায় আমরা যদি কথা বলি তাহলে তো হবে না। আমরা কিন্তু এটাও শুনেছি যে জামাতকে ভোট দিলে ওমরা করার সুযোগ পাবে না, এরকম আমি কোথা কে বলছেন আপনি বলতে পারেন, আপনি প্রমাণ দিতে পারেন সেটা। আমি এরকম কারো শুনে নাই। আর আমার কথা হচ্ছে যে এটা অবশ্যই আমাদের সবারই চেষ্টা করা উচিত। আমরা যারা গণতন্ত্র চাই, যাদের দেশে জনগণ ভোটাধিকার চাই, তাদের সবারই এখানে মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া উচিত। আমি ওদিন বলছিলাম যে আমরা আসলে বিএনপির দুশ্মন না বা শত্রু না, আমরা তো ওনাদের জন্য ফাঁসির মঞ্চে গিয়েছি, ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নিয়েছি, আয়নাঘর সবকিছু আমরা বহন করেছি। দল হিসেবে আমাদের উপর পার্সেন্টেজ
পার্সেন্টেজ হিসেবে ওনারা হয়তো বড় দল, কিছু কিছু ক্ষেত্রে ওনাদের বেশি গ্রেফতার হয়েছে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের সেই হিসেবে আমাদের পার্সেন্টেজ হিসেবে আমাদের কিন্তু বেশি হয়েছে। আমি সেটা বলি, তাহলে আমরা চাই ওনাদের এই মাথায় জানা উচিত যে আমরা তো জাতীয় পার্টির মতো বিরোধী দল চাই কিনা। যদি এটা না চাই, জামাত শক্তভাবে অবস্থান নেবে, জনগণ যদি জামাতকে ভোট দেয়, জামাত নির্বাচিত হবে, ওনারা আবার প্রস্তুতি নেবে, আবার জনগণ সেবা করবে, জয় করবে। আবার আমরা যদি বিএনপি যদি নির্বাচিত হয়, আমরা সেটা সহযোগিতা করবো, আমরা সমালোচনা করবো, আগামী নির্বাচন অপেক্ষা করবো। এটাই তো গণতন্ত্র সুন্দর, যেটা হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। যাবার আগে 1 মিনিট সময় আমি আপনাকে দিতে চাই। আমি বলছি যেটা, আওয়ামী লীগের যারা গুম খুনের সাথে জড়িত, আওয়ামী লীগের যারা আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, এই লোকগুলি ছাড়া আওয়ামী লীগের লোক আছে, 3 পুরুষের দল আওয়ামী লীগ। তো সেই ক্ষেত্রে যারা গুম খুনের সাথে জড়িত না, লুটপাটের সাথে জড়িত না, এই টাইপের আওয়ামী লীগ যারা, এরা কিন্তু ইলেকশন করতে পারে কিন্তু। এবং আমি আপনি বলি যে আজকে দেখুন যে এইভাবে করার কারণে এই হঠাৎ করে যেমন ছাত্রলীগের দেখুন এই ছেলেগুলি যারা হাদিকে হত্যা করলো, এরা নাকি আওয়ামী লীগের জটিকা মিছিলেও অংশ নিছে। তো এই ছেলেগুলি আইসা হাদির সাথে বা তার এদের সাথে কিভাবে মিশে গেল অস্ত্রধারী লোকগুলি। তো আমার কথা হচ্ছে, যদি আওয়ামী লীগ আজকে এখানে যদি বলা হয়তো গুম খুনির সাথে যারা জড়িত না, এরা পলিটিক্সে থাকুক, তাইলে ওরা তো আইসা আজকে ছদ্মবেশ ধরে আইসা যে ঢুকে আইসা আজকে অন্তর্ঘাতমূলক কাজ করতেছে, এটা হয়তো না। তো সেই ক্ষেত্রে আমি ডিফেন্ড তো করতে পারবে না, কারণ সাজা না হওয়া পর্যন্ত তো সে অপরাধী না। শেষ করি তো যাই, আমার কথা হচ্ছে যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, এখনো দলগুলি তো এই সরকার কোনো নতুন কোনো সমাধান দিতে পারে নাই, কোনো সংস্কারের দিকে যেতে পারে নাই, কার্যকর দিকে। এর থেকে বরঞ্চ যদি বিএনপি, জামাত, এনসিপি এদেরকে বলতো, অন্যান্য পার্টিগুলোকে বলতো, আপনারা 15 দিনে একটা সংস্কার প্রস্তাব রেডি করে দেন, আমরা এটা পাশ করে দেব, আপনারা যতটুকু একমত হবেন। এর চেয়ে বরঞ্চ এটা 1 মাসে এটা সম্ভব হইতো। কারণ বিএনপির 31 দফা ছিল, জামাতের একটা সংস্কার প্রস্তাবনা ছিল, এই দুইটাকে মিলাইলেই দেখা যেত যে অনেক কিছু সমাধান হয়ে গেছে। তো যাই, ধন্যবাদ আপনাকে যে আপনার আলোচনাটা অনেক, আমি মনে করি আজকে অনেক দূর আগালো এবং ভালো হয়েছে আলোচনাটা। আমরা অনেকগুলি বিষয়ে আলোচনা করতে পেরেছে। তো আমি সর্বশেষে বলবো যে আমরা একটা জেনুইন নির্বাচনের পথে যেন যত প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলিকে আমরা সরাতে পারি এবং একটা জেনুইন নির্বাচন করে দেশে একটা গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন, গণতান্ত্রিক উত্তরণের পথে যতগুলি বাধা আছে এগুলি আমরা উত্তরণে সক্ষম হব। জি, আমরাও চাই গণতান্ত্রিক উত্তরণের পথে সকল বাধা আমরা পেরোবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।